ওর বিরুদ্ধে ইমিডিয়েটলি ভারতের 124A 124A সেডিশন, রাষ্ট্রবিদ্রোহমূলক ষড়যন্ত্র এবং উস্কানি প্ররোচনা দেওয়ার দায়ে ওনাকে ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক। এবং কেন উনি সন্ত্রাসবাদীদের প্রোটেক্ট করছেন, কেন কিসের ভয়ে উনি ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ইডির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তার তদন্ত হোক। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার আক্রান্ত হলো এনআইএ। 5ই জানুয়ারি ইডি শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়ে আক্রান্ত হয়েছিল, সেই ঘটনা আপনারা জানেন। এবং তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু তারপর আবার এদিন অর্থাৎ গতকাল এনআইএ আক্রান্ত হলো ভূপতিনগরে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক এনআইএ ওই ভূপতিনগর যে ঘটনা ঘটেছিল তার ঘটনার প্রেক্ষিতে দুজনকে তার এনআইএ ডেকে পাঠিয়েছিল এবং সেই ডাকে তারা সাড়া দেননি। শেষ পর্যন্ত ভোর রাতে গিয়ে ভোরবেলা গিয়ে এনআইএ সরাসরি ভূপতিনগর থানায় রিপোর্ট করে যে আমরা যাচ্ছি রেডে। ইতিমধ্যে একটা টিম চলে যায় সেই নির্দিষ্ট গ্রামে, অর্জুনপুরের পঞ্চায়েতের গ্রামে, এবং সেখানে গিয়ে নির্দিষ্ট 2 ব্যক্তিকে তারা তুলে নেয়। যখন বেরিয়ে আসছে তখন আক্রান্ত হন এবং সেই আক্রান্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। তখন তারা ভূপতিনগর থানাকে পুরো বিষয়টা জানান, কারণ ততক্ষণে ভূপতিনগর থানা থেকে একটা টিম রওনা দিয়েছে, এনআইএ টিম রওনা দিয়েছে, এবং শেষ পর্যন্ত তাদের রেস্কিউ করে গাড়ি ভাঙা হয়। সেই গাড়ি নিয়ে শেষ পর্যন্ত দুপুরবেলা এনআইএ এসে পৌঁছয় নিউ টাউনে তাদের অফিসে, এবং তারপর তার জিজ্ঞাসাবাদ শুরু হয়, তার মেডিকেল টেস্টিং শুরু হয় দুজনের, এবং কোর্টে সম্ভবত এদিনই গতকালই প্রডিউসড হয়। এই প্রেক্ষিতে, ঘটনার প্রেক্ষিতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নির্বাচনী প্রচারে ছিলেন, হেমতাবাদ, তপন, বালুরঘাটে প্রচারে ছিলেন, সেইখানে কয়েক হাজার মানুষের সামনে একটা সাংঘাতিক প্রভোকেটিভ স্টেটমেন্ট দিলেন। এবং যে প্রভোকেটিভ স্টেটমেন্টটা দিলেন আমি আপনাদের তথ্য দিয়ে বলবো যে ক্রমাগত এনআইএর বিরুদ্ধে মিথ্যে কথা বলে দিলেন। প্রমাণ দিয়ে আপনাদের বলে দেবো মিথ্যে কথা বলেন। আর সেই মিথ্যে কথা বলাতে আলটিমেটলি এনআইএর বিরুদ্ধে যে কথাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন, আমাদের প্রশ্ন, এই কথাগুলো যদি আমি বলতাম বা ক্যামেরার অন্য প্রান্তে আপনি আছেন, আপনারা যদি বলতেন, এক্ষুনি অ্যারেস্টেড হতেন। তাহলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেফতার হবেন না কেন? এনআইএর বিরুদ্ধে কথাগুলো বলার জন্য। কেন এনআইএর বিরুদ্ধে কথা বলাটা অন্যায়, অপরাধ, রাষ্ট্রদ্রোহিতার জন্য কেন রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেফতার হবেন আমি বিশ্লেষণ করব। তার আগে এই সমস্ত বিষয়টা নিয়ে তারকেশ্বরে একটি সভার পর শুভেন্দু প্রেসকে একটা ছোট্ট বাইট দিয়েছেন। আসুন সেটা আগে শুনে। বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে। আপনি ভাবতে পারেন 22 সালে বোমা বাঁধতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে 5টা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার পুড়ে চলে যায়। তারপরে উনি বলছেন চকলেট বোম। মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়। আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম। পিসি নিজেই বলছে এটা চকলেট বোম। আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটা ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী কথা বলছেন। এনআইএ এমন একটি সংস্থা যাকে দেশ বিরোধী এবং দেশের ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল। সংবিধান স্বীকৃত একটি সংস্থা যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা এবং ভারতের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায়, সেই পিএফআইয়ের মতো সংস্থা, সিমির মতো সংস্থা, হিজবুল মুজাহিদিনের মতো সংস্থা, আইএসের মতো সংস্থা, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজটা এনআইএকে দিয়েছে সংবিধান। মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি। কি ঘটেছিল ভূপতিনগরে? ভূপতিনগর পূর্ব মেদিনীপুরের কাঁথি সাব ডিভিশনের একটি গ্রাম। সেখানে তৃণমূল কংগ্রেস নেতা দেবকুমার মান্না, রাজকুমার মান্না, বিশ্বজিৎ গাইন, তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। একটি কারখানা তৈরি করেছিলেন, বাজির কারখানা, এবং সেই বাজির কারখানায় সব মিলিয়ে 5টা দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। মানে অনেকটা দূরে, যেখানে ঘটনাটা ঘটে তার থেকে অনেকটা দূরে বহু বাড়ির ছাদ উড়ে গিয়েছিল, এবং তারপর সেই নিয়ে প্রচুর আলোড়ন হয়
এবং সেটা নিয়ে ভূপতিনগর থানা একটা এফআইআর করে, এবং ভূপতিনগর থানা এফআইআরে যে এক্সপ্লোশনের অ্যাক্টগুলো দেওয়া উচিত ছিল দেননি। তারপর ফরেন্সিক টেস্ট হয়, ফরেন্সিক টেস্টে যখন ধরা পড়ে যে পুরো ব্যাপারটা একটা এর বিস্ফোরণের ধারা সংযুক্ত করা দরকার, তখন শেষ পর্যন্ত সেই ধারা সংযুক্ত হয় এবং শেষ পর্যন্ত আদালতের মামলা হয়। আদালতের মামলার প্রেক্ষিতে নির্দেশ মোতাবেক শেষ পর্যন্ত এনআইএ ইনভেস্টিগেশনের জন্য রায় দেওয়া হয়। সেই ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির তদন্ত করতে গিয়ে তাদের দুজনকে ডেকে পাঠিয়েছিল যারা সন্দেহভাজন ছিল, যাদের বিরুদ্ধে মনে হয়েছিল প্রাথমিকভাবে যে এরা এই ব্যবসার সঙ্গে পুরো ব্যাপারটার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সেই এনআইএটাকে তারা সাড়া দেননি। শেষ পর্যন্ত এনআইএ গ্রামে যায়, তাদের দুজনকে ধরে এবং শেষ পর্যন্ত তাদের এনআইএর কাস্টাডিতে নেয়। এই হচ্ছে মধ্যা কথা। এবার এই ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কেন সকালবেলা গিয়েছিল, এবং সেই সকালবেলা গিয়ে এনআইএ নাকি ওই গ্রামের মহিলাদের মেরে এসছে, ওই ওখানকার মহিলাদের শ্লীলতাহানি করে এসছে, এমন অনেক কিছু বানানো গল্প রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন। কোথায়? একটা সভায়, নির্বাচনী প্রচার সভায়, হেমেতাবাদ তপন যেখানে নির্বাচনী প্রচার সভা ছিল, সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এই জাতীয় মিথ্যে মিথ্যে ভাষণগুলো বললেন। কী কী বললেন আমি 5টা তথ্য আপনাদের কাছে এই মুহূর্তে বাংলা বার্তায় পেশ করব। প্রথম যেটা বললেন যে থানাকে না জানিয়ে গেছে, থানাকে নাকি না জানিয়ে গেছে। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এটা এসপি সৌমেন্দ্রনাথ ভট্টাচার্য সম্ভবত নাম, পূর্ব মেদিনীপুরে, তিনি বুঝেছেন অবস্থার গুরুত্বটা। এনআইএকে মারার রেজাল্ট যে এসপির ঘাড়ে কী হতে পারে সেটা জানেন। তিনি বলেছেন যে হ্যাঁ না এনআইএ আমার অফিসে এসেছিল, মানে ভূপতিনগর থানায় এসেছিল, এসে ভূপতিনগর থানার অ্যাসিস্ট্যান্সটা চায় এবং ভূপতিনগর থানা তারপর যায়। এসপি বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন থানাকে জানানো হয়নি। এক, দ্বিতীয়ত যেটা বলেছেন সেটা তো আরও মারাত্মক, বলছেন মধ্যরাতে গেছে। এসপি বলছেন ভোরবেলা গেছেন। ভোরবেলার মধ্যরাতের তফাৎ মুখ্যমন্ত্রী বোঝেন না? আলবাদ বোঝেন। গল্পটা বানাতে নিতে হবে। গল্পের গরুকে গাছে নয় চাঁদে তুলতে হবে, চাঁদে গিয়ে ঘাস খুঁজে খুঁজে গল্পের গরু ঘাস খাবে। তো সেই জন্য কয়েক হাজার মানুষের সমাবেশ সেখানে হেমেতাবাদে, সেখানে নির্বাচনী প্রচারে এই কথাটা বললেন যে মধ্যরাতে গেছেন, অর্থাৎ সেটাও আরেকটা মিথ্যে কথা। এবার তৃতীয় মিথ্যে কথা কি, যে মহিলাদের এনআইএ মেরেছে। আচ্ছা বলুন, এনআইএর গাড়ি ভাঙল, সেই গাড়ির ছবি আমরা সবাই দেখলাম, সারা বাংলা দেখেছে, সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া দেখেছে এনআইএ যে গাড়িটা ভাঙল, সেই গাড়ি নাকি এনআইএ ভেঙেছে। গ্রামের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ভাঙেনি, সেটা এনআইএ ভেঙেছে। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্থাৎ এনআইএর নামে বলা যে এনআইএর গাড়ি ভেঙেছে গ্রামে। কি বলবে নাকি? কেউ কেউ বলেন হ্যাবিচুয়াল লায়ার, আমি বলি না হ্যাবিচুয়াল লায়ার কম কথা, জেনেটিক্যাল লায়ার। মানে জন্মগত কেউ মিথ্যেবাদী হলে, কারোর সম্বন্ধে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে আমি বলতে চাই না, কেউ বলেন এটা, যে জন্মগতভাবে কেউ মিথ্যাবাদী হলে সত্যি কথাটা বলতে পারেন না। এনআইএর গাড়ি এনআইএ ভেঙেছে ভূপতিনগর গ্রামে, কী বলবে নাকি? তারপর যে এনআইএকে কেউ মারেনি, অর্থাৎ এনআইএকে কেউ মারেনি, এনআইএ উল্টে ওখানকার গ্রামের লোকেদের বলছে। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা, কবে 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 একটা চকলেট ফেটেছিল তার জন্য। আচ্ছা, চকলেট ফাটার জন্য 5টা মানুষের প্রাণ যেতে পারে, অফিসিয়ালি 3টে মানুষ, কিন্তু শুভেন্দু বলছেন 5টা মানুষের প্রাণ গিয়েছিল, ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল দিয়ে। চকলেট ফাটলে কি কখনো 5টা ছেড়ে দিন, 3টে মানুষেরও প্রাণ যেতে পারে? রাজকুমার মান্না, দেবকুমার মান্না, বিশ্বজিৎ গান, এটা তো তৃণমূল কংগ্রেস নেতা, এটা তো তৃণমূল কংগ্রেস কর্মী। সেই মানুষগুলোর পরিবারের প্রতিও বিচার চাইছেন না মুখ্যমন্ত্রী? কি না নিজেকে বাঁচাতে হবে যে আমার রাজ্যে সব হয় না, অথচ সেটা ঘটছে, অথচ 3টে মানুষের মৃত্যু যে হচ্ছে। প্রকাশ্য সভায় বসে এমন প্রভোকেটিভ কথা শুধু নয়, সবথেকে মা বোনেরা ইজ্জত বাঁচানোর জন্য বেরিয়ে আসুন, মানে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসুন, মারুন ওদের, এরকম একটা ভাবভঙ্গি কথাবার্তা স্পিচের মধ্যে ছিল। আমার প্রশ্নটা হচ্ছে, এই কথা যদি আমি বলতাম, এই কথা যদি যে কেউ বলতাম, এক্ষুনি আমরা অ্যারেস্টেড হতাম। রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেফতার হবে না কেন? স্পষ্ট কথা, সত্যি কথা, সোজা কথা বলতে আমরা ভালোবাসি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাস্টাডিতে নেওয়া উচিত। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যারা আদালতের নির্দেশ মোতাবেক এই তদন্ত করতে গিয়ে শেষ পর্যন্ত তাদের একজন আধিকারিককে হসপিটালে ভর্তি যেতে হয়েছিল, তাদের গাড়িটা ভাঙা হয়েছে। এসপি পূর্ব মেদিনীপুর স্বীকার করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পুরো অন্য গল্প বলে চালিয়ে দিচ্ছেন। এই ধরনের উস্কানি, এটাকে উস্কানি বলে। এই উস্কানির জন্য যে কোনো মানুষ এ রাজ্যে ভারতবর্ষে গ্রেফতার হবে। কেন? ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি হচ্ছে সেই এজেন্সি যারা ভারতবর্ষের সুরক্ষা দেন। আমরা যে রাতে ঘুমোই এনআইএর জন্য, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কিন্তু ইডি নয়, সিবিআই নয়, ইনকাম ট্যাক্স নয়, অন্য কোনো এজেন্সির সঙ্গে তফাৎ আছে। সব থেকে টেকনিক্যালি কোয়ালিফাইড এবং সব থেকে হাইলি সাউন্ড অ্যাক্টিভিটি তাদের, এবং তারা সারা ভারতবর্ষে বিচরণ করে। এই এনআইএ পশ্চিমবঙ্গের মাটিতে এসে একাধিক কাণ্ড করেছেন। এই এনআইএ এসে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সযত্নে মুজিবুর রহমানের হত্যাকারীকে লুকিয়ে রেখে দিয়েছেন পার্ক সার্কাসে একজন মাস্টারমশাই সাজিয়ে, তাকে তুলে নিয়ে গিয়ে শেখ হাসিনার হাতে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যুদণ্ড হয়, লোকটিকে ফাঁসিতে ঝোলানো হয়। বাংলাদেশের কথা বলছি। এই এনআইএ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, যাকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনার পিরিয়ডে কয়েক হাজার মানুষকে নিয়ে ওই মুর্শিদাবাদে মিছিল করতে অনুমতি দিয়েছিলেন,
এই এনআইএ এসে তাদের অফিস কারবার বন্ধ করেন, তাদের মাথাদের পাকড়াও করে এই এনআইএ নিয়ে চলে যায়। একাধিক কাণ্ড আছে। পশ্চিমবঙ্গের মাটিতে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি অসামান্য কাজ করেছেন যারা ভারতবর্ষের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে। সেই এনআইএর বিরুদ্ধে মানুষকে লোককে খেপাচ্ছেন। আচ্ছা বলুন তো, আমি আপনাদের একটা যুক্তি দিয়ে বলছি যে যদি এরপর যখন এনআইএ তদন্তে যাবে তখন কত বড় ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। আবার যদি কোনো মানুষ এনআইকে মারে, প্রভোকেশন ধরতে এসে মার, ওই তো এনআইএ দিদি বলেছে, তার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না। ধরুন আমি কোনো প্রভোকেটিভ স্টেটমেন্ট দিলাম, আমার প্রভোকেটিভ স্টেটমেন্টের জন্য যদি কেউ কোথাও প্রহিত হয়, মার খায়, তাহলে তো আমার উপর দায়িত্বটা পড়তে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেবেন? তিনি তো সঙ্গে সঙ্গে 41-এ না, ঘাড় ধরে আমাকে তুলে নিয়ে চলে যাবেন। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, এবং সেই বলার জন্য যদি এনআইএ মার খায়, তাহলে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে না? প্রশ্নটা রাখলাম। আসলে দেশের মধ্যে দেশ, রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র তৈরি করার প্রবণতার মানসিকতা আপনি খেয়াল করে দেখুন। আমি মুজিবুর রহমানের হত্যাকারীর কাহিনী বললাম, আমি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কথা বললাম। এই মুখ্যমন্ত্রী বর্ডার সিকিউরিটি ফোর্স যারা বর্ডারকে প্রোটেক্ট করে এবং বর্ডার থেকে পালিয়ে এসে লুকিয়ে বাংলাদেশি কোনো সিটিজেন কোথাও লুকিয়ে থাকলে বিএসএফের এরিয়া ডমিনেশন 15 কিলোমিটার থেকে এক্সটেনশন হয়েছিল 50 কিলোমিটার পর্যন্ত। এই মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করেছিলেন, তীব্র বিরোধিতা করেছে। বিএসএফ কেন ঢুকবে? মানসিকতা সেই, অর্থাৎ বর্ডারকে ফাঁকা রাখো যাতে বিচরণ ভূমিটা ঠিকঠাক হয়, যাতে অপরাধীদের স্বর্গরাজ্য, এখানকার অপরাধীরা ওখানে লুকায়, ওখানকার অপরাধীরা এখানেও লুকায়। এমনকি শেখ হাসিনাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাটিচিউডকে পছন্দ করে না। আমি পড়াশোনা করে ঘেঁটে দেখেছি পুরো বিষয়টা। ভারত রাষ্ট্র তো পছন্দ করে না, শেখ হাসিনাও পছন্দ করে না। আপনি দেখুন এ রাজ্যে একটা আলাদা জাতীয় সঙ্গীত তৈরি করার প্রবণতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কিছুদিন আগে, আপনারা দেখেছেন। বাংলার জাতীয় সঙ্গীত নিজে বলেছেন, নিজের মুখে বলেছেন। প্রবণতাটা বিচ্ছিন্নতাবাদী মানসিকতা। আপনাদের মনে আছে 74টা আউটপোস্টের জমি চাওয়ার জন্য বিএসএফের আউটপোস্ট তৈরি করবে, তার জন্য রাজনাথ সিং এসেছিলেন নবান্নে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন, বলেছেন যে আমাদের একটু কোঅপারেট করুন, রাজ্যের মধ্যে জমি অ্যাকোয়ার করতে গেলে রাজ্য সরকারের সাহায্য দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, আজও সেটা ঝুলে আছে। ওই 74টা আউটপোস্টের জায়গাটা বিএসএফ আনপ্রোটেক্টেড 2500 কিলোমিটারের এরিয়া বাংলাদেশ বর্ডার, এই পশ্চিমবঙ্গের মধ্যে ওই 74টা আউটপোস্টের জায়গায় কোনো এরিয়া ডমিনেশন বিএসএফ করতে পারে না। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে, সে মামলা পেন্ডিং আছে আমি যতদূর জানি। কেন এটা করতে হবে? কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এটা করেন বলুন তো? আমি আপনাদের কাছে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মনে আছে হঠাৎ একটা ধুয়ো তুললেন কি, যে মিলিটারি এসে নবান্ন দখল করবে। মিলিটারি নর্মালি রুট মার্চ করে রাত্রিবেলা কোনো সময়, হাইওয়ের ওপর হাওড়ার ওখানে কোনো রুট মার্চ করছিল, উনি সেটাকে গল্পের গরু গাছে তুলে দিলেন যে ওখানে রুট মার্চ করছিল, আমার নবান্ন দখল করতেছে। ক্রমাগত মিথ্যা কথা বলে এইভাবে কখনো মিলিটারি, কখনো এনআইএ, ইডিসিবিআই ছেড়ে দিন, এনআইএর বিরুদ্ধে পর্যন্ত এইভাবে প্রভোকেশন তৈরি করে। আমি আবার বলছি, এই প্রভোকেশন কিন্তু মারাত্মক। একদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফল পাবেন। আজকে দেখুন ইডি 5ই জানুয়ারি মার খেলো সন্দেশখালীতে। মার খেয়ে কী হলো? আলটিমেটলি সাপোর্ট করলেন 56 দিন ধরে শেখ শাহজাহানকে রাজীব কুমার, সুপ্রতিম সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আগলে রেখেছেন, পারলেন আটকে রাখতে। সিবিআই হয়ে এখন ইডির কাস্টডিতে দিন। মহিলাদের পিঠে খাওয়ার ব্যাপারে শেষ পর্যন্ত জানা যাচ্ছে যে কী হয়েছিল। ওই সেদিনকে শেখ শাহজাহানের লোকজন ইডিকে মারার রেজাল্ট আলটিমেটলি এটা। আমি বলছি এই এনআইএর ওপর, এনআইএ সাম্প্রতিককালে আপনারা জানেন ডালখোলা, রিষড়া, হাওড়া, শিবপুর বিভিন্ন জায়গায় যারা অপরাধী রামনবমীর দিন অসভ্যতা করেছিল তাদের কিন্তু গ্রেফতার করেছে। যারা এনআইএ একবার ধরলে কিন্তু তার সারা জীবন যাবজ্জীবন হয়ে গেল। আপনারা জানেন খিদিরপুরে ওখানেও আরেকটি ঘটনাতে এনআইএ কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে গিয়েছিল এবং তার কি রেজাল্ট হয়েছে জানেন? অপরাধীদের ধরেছে এনআইএ অনেককে, এখনও অনেককে পালিয়ে বেড়াচ্ছেন। অর্থাৎ এনআইএর ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক তৃণমূল কংগ্রেস যে ভূমিকা নিল, আরও একটা ক্ষতিকারক দিক আমি আপনাদের কাছে উল্লেখ করছি, একটু ভালো করে মিলিয়ে দেবেন। আমি যে তথ্যগুলো দিচ্ছি আপনাদের যুক্তিবোধ দিয়ে মেলাবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না। এরপর ধরুন যখন কলকাতা হাইকোর্টে কোনো মামলা হবে এনআইএ ইনভেস্টিগেশনের জন্য, সেখানে এনআইএর অ্যাডভোকেট গিয়ে বলবেন যে আমরা গেলেই তোরা মারবে, কী করবো স্যার? তখন রাজ্য সরকারের ওপর এই কলকাতা হাইকোর্ট কি স্ট্রিকচার দেয়, কল্পনাতেও কেউ আনতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কল্পনাতে আনতে পারছেন না। এই এনআইএর ওপর মার খাওয়ার জন্য, এনআইএ মার খাওয়ার জন্য, অ্যাসল্টেড হওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ডাইরেক্ট ভূপতিনগর থানায় ফোন এসেছিল। বুঝতে পারছেন কতদূর ইম্প্যাক্ট হতে পারে? আর তার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রভোকেশন তৈরি মিথ্যে কথা বলছেন, মধ্যরাতে গেছে, থানাকে জানায়নি, মহিলারা, ওখানকার মানুষ এনআইএকে মানেনি, এনআইএ তাদের মেরেছে, তাদের ইজ্জতহানি করছে, সব নানান গল্প বাজারে ছড়িয়েছে। ইমিডিয়েটলি বলছি, অপেক্ষা না করে ইমিডিয়েটলি তাকে গ্রেফতার করা উচিত। আমি জানি যে আমাদের 41-এ নোটিশ তিনি ধরাবেন যে এই কথাগুলো বলার জন্য, কিন্তু যেটা সত্যি বলা তো দরকার। এই ভদ্রমহিলাকে 5 মিনিটও ক্ষমতায় রাখা উচিত না। প্রতি 1 মিনিটে তিনি 1000টা চোর তৈরি করেন, প্রতি 5 মিনিটে তিনি এই জাতীয় প্রভোকেশন তৈরি করেন। এই ভদ্রমহিলাকে ইমিডিয়েটলি জেলে ভরা দরকার। জানি না শেষ পর্যন্ত বাংলার ভাগ্যে কী আছে, কিন্তু আমি বলছি এই কথাগুলো যদি আমি বলতাম, ক্যামেরার উপাস থেকে আপনি বলতেন, আমরা গ্রেফতার হয়ে যেতাম। রাজ্যের মুখ্যমন্ত্রী বললে তিনি গ্রেফতার হবেন না কেন?
এই প্রশ্নটা নিয়ে আমি সরাসরি চলে গিয়েছিলাম দীপাঞ্জন চক্রবর্তী, রয়ের প্রাক্তন আধিকারিক, এনএসজি ডেপুটি কমান্ড্যান্ট ছিলেন, সেই মানুষটির কাছে। কি ব্যাখ্যা দিলেন, কি বললেন শুনুন। দেখুন সন্ময়দা, আপনি প্রথম যে কথাটা বললেন আমি সেটার উত্তরে বলি যে পৃথিবীর ইতিহাস বলছে হিটলার থেকে মুসোলিনি, গদ্দাফি থেকে উগান্ডার কুখ্যাত স্বৈরতান্ত্রিক শাসক ইদি আমিন দাদা, এরা শুরু করে জীবনে মিথ্যাচার দিয়ে, এবং একটা সময় পর এরা নিজেদের মনে করে আমরা দেশের আইন কানুন সংবিধান সবকিছুর উপরে আমরা ঈশ্বরের সমকক্ষ, এবং সেই মুহূর্তে তাদের পতন শুরু হয়। হিটলার, মুসোলিনি, কর্নেল মুয়াম্মার গাদ্দাফি এবং ইদি আমিন দাদা, কুখ্যাত স্বৈরতান্ত্রিক শাসক উগান্ডার, যে বলা হতো উনি নিজের বিরোধীদের কুমির মাছ দিয়ে কুমির দিয়ে খাইয়ে দিতেন, সেই ইদি আমিন দাদা এবং বাকিদের যেরকম পতন হয়েছে, এই বাংলার দিদি আমিন দাদা তারও কিন্তু পতন সুনিশ্চিত। তার জন্যই দেখা যাচ্ছে এখন আতঙ্কে দিশেহারা হয়ে এই সমস্ত কথা বলছে। কিন্তু সাধারণ মানুষ যদি এর 5% প্ররোচনামূলক কথা বলে ওর সরকারের বিরুদ্ধে, তাকে কিন্তু তক্ষুনি উনি গ্রেপ্তার করেন। এরকম বহু ঘটনা ঘটেছে। এবং যেভাবে সংবিধানের শপথ নেওয়া রাজ্যের প্রশাসনিক প্রধান, চাহে ও কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলা হোক, কারণ উনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে হেরেছেন 1600 ভোটের বেশি ভোটে, তারপর রিগিং করে আবার জিতে এসেছেন, কিন্তু কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হলেও উনি কিন্তু নির্বাচিত বিধায়ক এবং সংবিধানের শপথ নেওয়া রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি যখন এই রকম ভয়াবহ মিথ্যাচার করেন, প্ররোচনা দিচ্ছেন ভারতবর্ষের শ্রেষ্ঠতম সন্ত্রাসবাদ বিরোধী এজেন্সির বিরুদ্ধে, এবং তার আগেও সেন্ট্রাল ফোর্সেস, সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে ক্রমাগত উনি প্ররোচনামূলক বক্তব্য রেখে গেছেন। একজন সংবিধানের শপথ নেওয়া রাজ্যের প্রশাসনিক প্রধান যদি এরকম বক্তব্য, এরকম প্ররোচনামূলক বক্তব্য রাখেন, আমি ডিমান্ড করছি, দাবি করছি কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল এজেন্সিস এবং মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে যে ওর বিরুদ্ধে ইমিডিয়েটলি ভারতের 124A, 124A সেডিশন, রাষ্ট্রবিদ্রোহমূলক ষড়যন্ত্র এবং উস্কানি প্ররোচনা দেওয়ার দায়ে ওনাকে ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক। এবং কেন উনি সন্ত্রাসবাদীদের প্রোটেক্ট করছেন, কেন, কিসের ভয়ে উনি ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ইডির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তার তদন্ত হোক। এটা আমি ডিমান্ড করছি একজন নাগরিক হিসাবে, করদাতা নাগরিক হিসাবে ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল এজেন্সি এবং মহামান্য কলকাতা হাইকোর্টে। কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারে এনআইএ ওই ইনভেস্টিগেশনে গেছে, ওদের উপর আক্রমণ হয়েছে এবং উনি ক্রমাগত মিথ্যাচার করে মানুষকে উস্কানি দিচ্ছেন, প্ররোচনা দিচ্ছেন। এই মুহূর্তে যদি ওনাকে অ্যারেস্ট করে না আনা হয়, তাহলে কিন্তু আগামী ভবিষ্যতে অন্য কোনো সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে কিন্তু ভয়াবহ হামলা হতে পারে, কোন সেন্ট্রাল এজেন্সির অফিসারের প্রাণনাশ হতে পারে। সব থেকে বড় কথা, কিছু সন্ত্রাসবাদীর মদতে বা সন্ত্রাসবাদীদের প্রোটেক্ট করার জন্য উনি যদি এই রকম ভাবে প্ররোচনা দিতে থাকেন, সেটা ভারতবর্ষের ন্যায় বিচার, সংবিধান, ভারতবর্ষের শাসনতন্ত্র এবং গণতন্ত্রের বিরুদ্ধে একটা সাংঘাতিক কিন্তু ব্যাপার হবে। এবং সেটা যদি এক্ষুনি কেন্দ্রীয় সরকার ব্যবস্থা না নেয়, তাহলে কেন্দ্রীয় সরকারের কতটা শক্তি রয়েছে, তারা কতটা দায়িত্ববান, দায়বদ্ধ ভারতবর্ষের সংবিধানকে প্রোটেক্ট করার জন্য, সে নিয়ে প্রশ্ন উঠবে। আমি দাবি জানাচ্ছি এই মুহূর্তে ওনার বিরুদ্ধে এফআইআর করা হোক এবং ওনাকে কাস্টডিতে নিয়ে ইনভেস্টিগেশন করা হোক। একটা সাংঘাতিক ভাবে ভারতবর্ষের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, সেটা তো বোঝা যাচ্ছে। ভারতবর্ষের অশোক স্তম্ভ আমাদের রাষ্ট্রীয় প্রতীক, তার বদলে একটা কিম্বুত কিমাকার ব উনি বানিয়ে দিয়েছেন, যেটা বাংলার ব হিসাবে বাংলার অফিসিয়াল প্রতীক বানিয়েছেন। কে অধিকার দিয়েছে ওনাকে? উনি বাংলার জন্য আলাদা করে সঙ্গীত, রাজ্য সঙ্গীত বানাচ্ছেন, কে অধিকার দিয়েছে? উনি গত বছর বিধানসভা যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, ওনার যে এজেন্ডা, ওনার যে ইস্তেহার, সেই ইস্তেহারের মধ্যে এগুলো ছিল, এগুলো বলে তো ভোট নেননি। নাকি তারপরে ওনার যারা কোট আনকোট আঁকা রয়েছেন, যাদের অঙ্গুলি হেলনে উনি এখন চলছেন, কারণ তাদের কাছ থেকে প্রচুর সুযোগ সুবিধা নিয়েছে, সেই আঁকাদের কথাতে এই সমস্ত শুরু হয়েছে।
বাংলা বিরোধী এবং ভারত বিরোধী একটা ষড়যন্ত্র শুরু করেছেন এবং একটা মাত্রায় পৌঁছিয়ে গেছেন। আপনার মনে আছে ইমরান করে একটি কুখ্যাত লোক, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে সরাসরি ভারতবর্ষের নিষিদ্ধ সংগঠন সিমি, সেই সিমির ওয়ান অফ দ্য ফাউন্ডার ছিলেন। এবং আমার কাছে সেই ডসিয়ার রয়েছে যেখানে সেন্ট্রাল আইবি স্পেশাল ডাইরেক্টর ডিসি নাথ, উনি এই রিপোর্ট পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে, তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং রাজনাথ সিংজি সরাসরি অফিসিয়ালি এই মহিলাকে রিপোর্ট করেছিলেন যে আপনি এমন কোনো পুরুষকে, এমন কোনো মানুষকে রাজ্যসভায় ভারতবর্ষের সংসদে পাঠাবেন না যার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে যে সিমির ফাউন্ডার মেম্বার। সিমি একটি নিষিদ্ধ সংগঠন। এবং তখন এই লোক ইমরানকে পাঠিয়েছিলেন উনি কিন্তু রাজ্যসভার সংসদ হিসাবে। ওনার দেশ বিরোধী ষড়যন্ত্র আজকের নয়, আর মিথ্যাচার উনি পরিষ্কার বলতে লজ্জা লাগছে, কিন্তু এটা যদি কেউ বলে যে উনি এক ধরনের রাজনৈতিক শকুন যে মৃতদেহ খুঁজে বেড়ায়। আপনি তাপসী মালিক দেখুন, তারপরে দেখবেন আপনি একটা সময় বলা হতো যে শ্মশান ঘাটে গিয়ে বসে থাকতেন, কোনো মৃতদেহ আসলেই সেটাকে রাজনীতির রং চড়িয়ে উনি রাজনীতি করতেন তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে। মিথ্যাচার দেখুন, চম্পলা সরকার, ফেলেনি বসাক, আমরা কেউ ভুলে যাইনি। এটা বাংলার দুর্ভাগ্য। বাংলা তার মেয়েকে যা চেয়েছিল তার জন্য আজকে কিন্তু বাংলার মেয়েদের পিঠে বানাতে যেতে হচ্ছে এই উত্তম সর্দার আর শিবু সর্দারের মতো লোকদের কাছে। এটাই কিন্তু বাংলার মানুষ চেয়েছিল বাংলার মেয়েকে। ওই আইপ্যাকের মতো একটা নিম্ন শ্রেণীর একটা সংগঠনের এই প্ররোচনায় বাংলার মেয়েকে বাংলার লোকে চেয়েছিল, আজকে নিজেদের বাড়ির মেয়েদের তাদের পাঠাতে বাধ্য হচ্ছে মাঝরাতে এই উত্তম সর্দার, শেখ শাহজাহানের মতো বাড়িতে পিঠে বানানোর জন্য। এটা বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। একটা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী মানুষ, জনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা শক্তিকে সে ফিরাবে কি না, আর তাকে নির্বাচনে ব্যালট বক্সে ইভিএম এর মাধ্যমে শাস্তি, চরম শাস্তি দেবে কিনা। কারণ ভারতবর্ষ এখনো ইদি আমিন দাদার যে শাস্তি হয়েছিল তার জন্য বোধহয় প্রস্তুত নয়, কারণ ভারতবর্ষ গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু আমি এটা বিশ্বাস করি এবার মানুষ গণতন্ত্রের মাধ্যমে ভারতের ইদি আমিন দাদা, সে যে দিদি আমিন রয়েছে কালীঘাটের আলিপিসি, তার ব্যবস্থা এবার করবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা অপেক্ষায় রইলাম, আরো অপেক্ষায় রইলাম। আবার বলছি কেন্দ্রীয় সরকারের কাছে 124A 124 এতে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক, ওনাকে কাস্টাডিতে নিয়ে এনআইএ জিজ্ঞাসাবাদ শুরু করুক। সেডিশন চার্জ কেন লাগানো হবে না এত প্ররোচনামূলক বক্তব্যের পরেও, এটা আমাদের কিন্তু দাবি রইল। সন্ময়দা, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ।